হ্যালো এভরিওয়ান, আমার নাম জিয়াউর রহমান। তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি তোমাদের যে ফিজিক্সের যে পিওয়াইকিউ সিরিজটা ছিল তার পার্ট বি নিয়ে। আমরা এর আগে একটি পার্টের করে ফেলেছি, যেখানে আমরা 2019-এর এই যে কোশ্চেনটা ছিল তার এমসিকিউ পার্টটা সম্পূর্ণ সলভ করেছিলাম। বলেছিলাম আমরা এর নেক্সট পার্টের মধ্যে আজকে এর 2 মার্কের কোশ্চেনগুলো আর অবশিষ্ট যে 1 মার্কের কোশ্চেন আছে সেগুলো সলভ করব। আজকে আমরা এখানে সেকশন 2-এর যে গ্রুপ এ আর গ্রুপ বি আছে, এই দুইটা গ্রুপই আজকে আমরা সলভ করব। প্রথমে আমরা শুরু করব গ্রুপ এ দিয়ে। 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেই 2 মার্কের কোশ্চেনগুলো প্রথমে সলভ করব, তারপরে যে অবশিষ্ট তোমাদের যে 1 মার্কের যে কয়েকটা কোশ্চেন আছে, অর্থাৎ 4টা কোশ্চেন আছে সম্ভবত, এই 4টা কোশ্চেন কমপ্লিট করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো চলো দেখে নিই আমরা তোমাদের যে প্রথম কোশ্চেনটা রয়েছে 2 মার্কের। প্রথম কোশ্চেনটা কি বলা রয়েছে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ। একটি কার্বন রোধকের ওপরে আঁকা 4টি বলয়ের রং যথাক্রমে লাল, সবুজ, কমলা এবং রূপোলি। এই রোধকের সম্ভাব্য রোধের পাল্লা নির্ণয় করো। রোধের মানের পাল্লা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। তো রোধের মানের পাল্লা নির্ণয় করার জন্য সবার প্রথমে আমাদের এর রোধ নির্ণয় করতে হবে। আর রোধ নির্ণয় করার জন্য তুমি জানো কোনো রোধকের যদি রোধ নির্ণয় করা হয় তাহলে তার জন্য এই কালারগুলো একটা কালার টেবিল দেওয়া রয়েছে। যে কালার টেবিলগুলো আমাদের মনে রাখতে হয় এবং তার সঙ্গে প্রত্যেকটা কালারের সঙ্গে উইথ রেসপেক্ট টু যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে সেই ভ্যালুগুলো মনে রাখতে হয়। তোমরা হয়তো অনেকেই এটা জানো, কিন্তু যারা জানো না ওরা এই ছকটা টুকে নেবে এবং প্রত্যেকটা মান এর ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? তো এবার চলো আমরা এর রোধের মানটা নির্ণয় করি। তার আগে এখানে দেখো আমাদের কি দেওয়া রয়েছে। আমাদের 4টা কালার দেওয়া রয়েছে। প্রথম হয়েছে আমাদের রয়েছে রেড, তারপরে গ্রিন, তারপরে অরেঞ্জ, তারপরে সিলভার। তো আমরা কি জানি যে রোধের মান নির্ণয় করার জন্য লিখি রোধ। প্রথম যে কালারটা রয়েছে সেই কালারটার ভ্যালু পুট করতে হয়, সেকেন্ড যে কালারটা রয়েছে তার ভ্যালু পুট করতে হয়, আর থার্ড যে কালারটা রয়েছে তার যত এখানে দেওয়া রয়েছে যত ভ্যালু রয়েছে ঠিক টটা শূন্য এখানে আমাদের অ্যাড করতে হয়। তো চলো এখানে 3 রয়েছে, তো 3টা শূন্য। আর শেষে তোমাদের যেই থাকে একটা সিলভার না হলে গোল্ডেন, এটা ত্রুটিকে বোঝায়। যদি এখানে গোল্ডেন থাকে তাহলে গোল্ডেনের ক্ষেত্রে ত্রুটিটা হয় +-5%, সিলভারের ক্ষেত্রে হয় +-10%। এখানে যেহেতু সিলভার দেওয়া রয়েছে তো সিলভারের জন্য আমরা এখানে দিয়ে চলো +-10%। তো পাল্লা নির্ণয় করার জন্য সবার প্রথমে আমরা এর ছোটো মানটা নিব, অর্থাৎ আমরা 10% এর মধ্যে যে মাইনাস আছে ওটা করব, তারপরে প্লাস করব, যেটা আমাদের ভ্যালু বাড়াবে সেই দুইটার মধ্যবর্তী অঞ্চলটাতেই এই রোধকের মানটা নির্ণয় করব, অর্থাৎ তার পাল্লা হবে এটাই। তো চলো আমরা প্রথমে নির্ণয় করি 25,000 এর 10% কত হবে। তাহলে এটা হবে হচ্ছে 25,000 ইন্টু 10/100। একটা শূন্য কাটবে, একটা শূন্য কাটবে, তাহলে হবে 2500, ঠিক আছে? এবার চলো তার পাল্লা। তাহলে রোধের মানের পাল্লা হবে 25,000 মাইনাস 2500 থেকে 25,000 প্লাস 2500। তাহলে এটা হবে তোমাদের 22,500 থেকে 27,500, ঠিক আছে? তো এটা হবে তোমাদের রোধের পাল্লা 22,500 থেকে 27,500। চলো পরবর্তী যে তোমাদের একের অর্থপর কোশ্চেনটা আছে তোমাদের স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট এর থেকে 10 ওহমের একটি রোধ যুক্ত করা হলে কোষের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় 1.6 ভোল্ট। কোষটির অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট বিভব নির্ণয় করো। তো চলো আমি প্রথমে এটা ডায়াগ্রামটা এঁকে নিই। এটা ডায়াগ্রামটা কীভাবে হবে, তো ডায়াগ্রামটা এটা হচ্ছে তোমার বহিবর্তনীর রোধ, এটা অভ্যন্তরীণ রোধ যুক্ত হলো ই ইকুয়াল টু তোমাদের কত দেওয়া রয়েছে, ই ইকুয়াল টু তোমাদের দেওয়া হয়েছে তড়িৎচালক বল 2 ভোল্ট এর অ্যাক্রস এ যে ভোল্টেজ দেওয়া হবে সেটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু 2 ভোল্ট। বাইরের রোধ তোমাদের কত দেওয়া রয়েছে, বাইরের রোধ তোমার দেওয়া হয়েছে হচ্ছে 10 ওহম। আর অভ্যন্তরীণ এটা স্মল আর ধরে নিলাম, এটা নির্ণয় করতে হবে।
তো বর্তনীর সমীকরণ আমরা জানি, বর্তনীর সমীকরণ তোমরা সবাই জানো কি হয়, I ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখানে ই ইকুয়াল টু আইআর প্লাস আইআর। এখানে যে তোমাদের এই যে আইআর একটা আছে, এই আইআরটাকেই বলা হয় এই নষ্ট ভোল্ট। তো আমাদের কি নির্ণয় করতে বলেছে, আমাদের এখানে আইআর নষ্ট ভোল্ট নির্ণয় করতে বলেছে, আর এই যে স্মল আর, এই স্মল আর এর ভ্যালুটাকে নির্ণয় করতে বলেছে, যেটা হচ্ছে এটা অভ্যন্তরীণ রোধ। তো ঠিক আছে, চলো এখান থেকে এটাকে আবার একবার ফ্রেশ করে লিখে নিই, আইআর প্লাস আইআর। আর দেখো এখান থেকে আমরা আবার জানি যে ভি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, এখানে ভি ইকুয়াল টু আইআর। তো এই আইআর এর জায়গায় আমরা ভি এখানে পুট করতে পারবো, অর্থাৎ যে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা রয়েছে এটা হচ্ছে তোমার আই এখান। তো তাহলে ই ইকুয়াল টু ভি প্লাস আইআর, তাহলে আইআর ইকুয়াল টু হবে তোমাদের ই মাইনাস ভি। তো চলো আইআর ইকুয়াল টু তোমাদের ই দেওয়া হয়েছে 2 আর ভি তোমাদের দেওয়া হয়েছে কত, দেওয়া হয়েছে 1.6, সরি এখানে 1.6 হবে, 1.6। তাহলে আলটিমেটলি তোমাদের আইআর হচ্ছে 0.4 ভোল্ট। তাহলে এখান থেকে তোমাদের নষ্ট ভোল্টের মান বেরিয়ে গেল, নষ্ট ভোল্ট হচ্ছে 0.4 ভোল্ট। আর তোমাদের যে অভ্যন্তরীণ রোধের কথা বলা রয়েছে, দেখো এখান থেকে কিন্তু অভ্যন্তরীণ রোধও চলে আসবে এখান থেকে, যেহেতু এখানে আই আর আর দুইটাই রয়েছে। তো চলো এখান থেকে আমরা দেখি কি বলা হয়েছে, এখানে আই আর ইকুয়াল টু 0.4 ভোল্ট, তাহলে আর ইকুয়াল টু 0.4 ডিভাইডেড বাই আই। ঠিক আছে, তো আমরা আবার এখান থেকে দেখো এখান থেকে আই এর ভ্যালুটা আমরা বের করে নিতে পারবো। তো চলো এখান থেকে যে রাশিটা আছে ভি ইকুয়াল টু আই আর, এই ইকুয়েশন থেকে আমরা আই এর ভ্যালু বের করে নিই। তাহলে এখানে হবে আই ইকুয়াল টু ভি বাই আর। আই ইকুয়াল টু ভি তোমাদের দেওয়া হয়েছে কত, ভি তোমাদের দেওয়া হয়েছে 1.6 ভোল্ট ডিভাইডেড বাই আর তোমাদের কত দেওয়া রয়েছে, আর তোমাদের দেওয়া রয়েছে হচ্ছে 10 ওহম। তাহলে আই তোমাদের আসলো কত, আই তোমাদের আসলো হচ্ছে এখানে 0.16 অ্যাম্পিয়ার। আর তোমরা এখানে যদি ভালো করে ডায়াগ্রামটাতে লক্ষ্য করো, ডায়াগ্রামটা আমি এখানে আবার এঁকে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে বহির রোধ, এটা ই, আর এর অক্রসে তোমার ভোল্টেজ হচ্ছে ভি। ঠিক আছে, তো এখানে দেখো এখান থেকে তোমাদের একটা আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এই আই তড়িৎ যতটা না পরিমাণে এখানে প্রবাহিত হবে, ঠিক সেম পরিমাণ তড়িৎ তো এখান থেকেও প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এই আই এর ভ্যালুটা কিন্তু এখানে আরেও পুট করতে পারবো। তার জন্য এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করে নিতে পারবো, 0.4 ডিভাইডেড বাই আই কতবার হলো আমাদের 0.16। তো এখান থেকে আর ইকুয়াল টু 0.4 ডিভাইড বাই 0.16, এখানে হবে 10, এখানে দশমিক যদি উঠে যায় তাহলে এখানে হবে 100। ঠিক আছে, তো এখান থেকে হবে হচ্ছে 4 4 16, 4 25 100, তাহলে আর ইকুয়াল টু 2.5। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে অভ্যন্তরীণ রোধ স্মল আর এর ভ্যালু বেড়ে গেল 2.5 ওহম। তাহলে আলটিমেটলি তোমাদের এখানে অ্যান্সারটা কত হলো, দেখো নষ্ট বিভব আমাদের বেরিয়েছে হচ্ছে 0.4 ভোল্ট। আর তোমাদের অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আর স্মল আর তোমাদের বেরোলো 2.5 ওহম। এটাই তোমাদের হচ্ছে অ্যান্সার। তো চলো এবার পরবর্তী অঙ্কটি দেখে নেওয়া যাক। তো চলো এবার তোমাদের যে 2 নম্বর অঙ্কটা রয়েছে, 2 নম্বর প্রশ্নটা রয়েছে, সেই 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে একটি তামার তারের দৈর্ঘ্য এল মিটার, তারটিকে একটি বৃত্তাকার কুণ্ডলী আকারে বেঁকিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো, কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের মান কত হবে। তো ঠিক আছে, এখানে একটা স্মল এল দৈর্ঘ্যের একটা তামার তার রয়েছে, এটাকে এবার এরা কুণ্ডলী আকারে
বেঁকিয়ে দিয়ে একটা কুণ্ডলী তৈরি করলো, যার মধ্যে এখানে তড়িৎ প্রবাহ করা হয়েছে স্মল আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করেছে। বলেছে যে চৌম্বক ভ্রামকের মান কত। তো চৌম্বক ভ্রামকের মান আমরা জানি যে চৌম্বক ভ্রামক PM = I × A হয়, ঠিক আছে। I × A, এখানে I হচ্ছে কত পরিমাণ এখানে তড়িৎ পরিবাহিত হচ্ছে, আর A হচ্ছে এর এরিয়া, ঠিক আছে। তো I এর ভ্যালু তো আমাদের এখানে দিয়ে দিয়েছে স্মল আই, তাহলে চলো PM = স্মল I × A। এবার এ এখান থেকে এরিয়ার ভ্যালু আমাদের বার করতে হবে। তো চলো এখানে দেখো দেওয়া রয়েছে এর লেন্থ দেওয়া হয়েছে স্মল l, এটাকেই বেঁকিয়ে এখানে বৃত্ত তৈরি করা হয়েছে। তো আমরা কি এখানে থেকে বলতে পারবো, এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এটার ব্যাসার্ধ হচ্ছে তোমার স্মল আর ব্যাসার্ধ। তাহলে এর পরিধি আলটিমেটলি তো এটাই হবে, এর থেকে তো বেশি হবে না কমও হবে না, যতটা তারটার দৈর্ঘ্য ততটাই এর পরিধি হবে, ঠিক আছে। তাহলে পরিধি হবে হচ্ছে তোমার 2πr = L। তাহলে এখান থেকে আমরা সহজে আর এর ভ্যালু নির্ণয় করতে পারবো। আর কত হবে, L/2π। আমরা এখান থেকে আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এর এরিয়া বের করতে হবে। তো এরিয়া বার করার জন্য আমরা এরিয়ার যে ফর্মুলাটা জানি, এরিয়ার ফর্মুলা A = πr²। তাহলে এখানে পাই ইন্টু L/2π তার হোল স্কোয়ার, পাই ইন্টু L² / 4π × π। একটা পাই এখান থেকে কেটে যাবে, তাহলে আমাদের আসবে হচ্ছে L² / 4π। এবার এটা হচ্ছে আমাদের এরিয়া, এই এরিয়ার ভ্যালুটা এবার আমরা এখানে পুট করে দেবো। দেখো PM = I × কি আছে এরিয়া, L² / 4π। PM = I L² / 4π। তো এটাই হচ্ছে তোমাদের চৌম্বক ভ্রামকের যে রাশিমালা, এটাই হচ্ছে তোমাদের চৌম্বক ভ্রামকের কি বলেছে এখানে, চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো। তাহলে লিখে দিবে চৌম্বক ভ্রামকের মান কত, চৌম্বক ভ্রামকের মান PM = I L² / 4π। হ্যাঁ, এখানে দেখো, এখানে তোমরা অবশ্যই কিন্তু এর একক উল্লেখ করে দেবে, একক অবশ্যই উল্লেখ করে দেবে, কারণ একক প্রয়োজন। তোমাদের অনেক সময় দেখবে যে তোমরা হয়তো ভাববে যে আমরা ঠিক লিখে এসেছি, কিন্তু তোমরা একক দাওনি, তার জন্য অনেক স্যার আছে কি তোমাদের নাম্বার কেটে নিতে যায়। তো একক খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি কোথাও একক মিসও করে থাকি, তাহলে তোমরা নিশ্চয়ই ওখানে এককটা পুট করে নেবে, আর পরীক্ষায় অবশ্যই তোমরা মনে রাখবে যেন একক পুট করো। এখান থেকে যেমন এখানে এটা তো কনস্ট্যান্ট, I এর জন্য তোমার একক হবে এখানে হচ্ছে I L² / 4π, একক হবে তোমার I অ্যাম্পিয়ার × মিটার², L² মানে মিটার², আর তোমার হচ্ছে I এর জন্য অ্যাম্পিয়ার। তো ঠিক আছে, এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিচ্ছি। তো চলো এবার তোমাদের যে 2 এর অথবা এর প্রশ্নটা আছে, অথবা প্রশ্ন তোমাদের স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে বায়ো-সাভার্ট এর সূত্রটি লেখো এবং এর ভেক্টর রূপটি দেখাও। তো চলো সবার প্রথমে আমরা বায়ো-সাভার্টের সূত্রটি দেখে নিই। বায়ো-সাভার্টের সূত্রটিতে কী বলে, বায়ো-সাভার্টের সূত্রটি মূলত 4টি পয়েন্ট বা 4টি কন্ডিশনের উপর নির্ভর করে। একটা হচ্ছে, দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, এখানে ডায়াগ্রাম। কোনো একটা তড়িৎবাহী তারের দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র অংশ, এখানে দেখো এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, এর একটা ক্ষুদ্র অংশ হচ্ছে DL, ঠিক আছে। হ্যাঁ, DL এর দরুন সন্নিহিত কোনো বিন্দু, মানে এখান থেকে এখানে একটা বিন্দু থাকো, এখান থেকে এই একটা বিন্দু আমি P নিয়েছি, এখানে নিয়ে তোমরা অন্য কোথাও নিতে পারো, এখানেও নিতে পারো, যেমন Q বিন্দু, ঠিক আছে। ওটা তোমাদের উপরে Q বিন্দু বা P বিন্দু আমি নিয়েছি। তো P বিন্দুকে রেফার করি আমি এখানে বলবো P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। এখানে যে চৌম্বক ক্ষেত্র আমি এখানে চৌম্বক ক্ষেত্রটাকে DB ধরে নিচ্ছি, ঠিক আছে। এই চৌম্বক ক্ষেত্রের মান 4টা মূল বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে এর দৈর্ঘ্য DL, অর্থাৎ এখানে যে আমি ক্ষুদ্র অংশটুকু নিয়েছি এর সঙ্গে সমানুপাতিক হবে, আর এর প্রবাহ মাত্রা, এই I যে এর প্রবাহ মাত্রা হচ্ছে এর সমানুপাতিক হবে। DL আর P বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো DL আর P বিন্দুর মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, এই R ভেক্টর, এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আর এই যে DL আর R ভেক্টরের মধ্যে, DL ভেক্টর আর R ভেক্টর
অর্থাৎ এই যে সন্নিহিত আই তড়িৎ প্রবাহের সন্নিহিত যে ডিএল রয়েছে, এখান থেকে যে ভেক্টর তৈরি হবে, এই ডিএল ভেক্টর আর এই আর ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তার সাইনের সঙ্গে সমানুপাতিক হবে। তো চলো আমরা এখানে দেখিনি এখানে কি মানে কার সঙ্গে কিভাবে নির্ভর করছে। ডিবি সর্বপ্রথম ভ্যারি করবে তোমার হচ্ছে ডিএল এর সঙ্গে সমানুপাতিক, ডিবি ভ্যারিয়েজ আই, ডিভি ভ্যারিয়েজ 1/r² বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর ডিএল যদি এখানে কোণ থিটা হয়, এখানে থিটা, তাহলে এর আর এর সমানুপাতিক, ডি ভি ভ্যারিয়েজ সাইন থিটা। দেখো আমরা যেহেতু শুরুতে এখানে ভেক্টর ফর্মগুলো লিখছি না, তাহলে তুমি এখানে ডি বি এর উপরে তোমরা ভেক্টর চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের উপরে। তো ভেক্টর ফর্ম যেহেতু আলাদা করে ওরা লিখতে বলেছে আলাদা হবে, তো তোমরা এখানে নাও দিতে পারো, ওটা তোমাদের উপর। চলো এবার আমরা যে কন্ডিশনগুলো পেলাম, এই কন্ডিশনগুলোর উপর থেকে আমরা কি বলতে পারি, ডিভি ভ্যারিয়েজ ডিএল ইন্টু আই ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই r²। ঠিক আছে, এখান থেকে এই ভ্যারিয়েজ তুলে নিয়ে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে নিব, তাহলে ডিভি ইকুয়াল টু কে ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই r²। এবার দেখো এখান থেকে আমরা কে এর মান নির্ণয় করতে পারবো। তোমরা জানো যদি এখানে ডেল এল মিটারে, যদি r² তোমার বা এর দূরত্বটাও যদি মিটারে না হয়, আর যদি এখানে চৌম্বকত্ব যে সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্র, ওটার একক যদি আমরা ওয়েবার ইন্টু মিটার ইনভার্স -2 নিই, আর অথবা টেসলা, অথবা এখানে তোমরা টেসলাও নিতে পারো, এটাকে অন্য ভাষায় টেসলাও বলে, নিই, তাহলে ওখানে যে কে আছে, তাহলে এই কে এর জায়গায় আমরা অন্য একটা ধ্রুবক ইউজ করতে পারবো। অর্থাৎ আসলে আমরা এখানে কে এর মান বের করে নেব। আমরা জানি এখানে মিউ নটের মান আমরা জানি মিউ নট ইকুয়াল টু 4π ইন্টু কে। তো এখানে যে কে আছে, এখানকার কে এর মানটা আমরা নির্ণয় করবো, কে ইকুয়াল টু মিউ নট বাই 4π। ঠিক আছে, এটা এসআই, কিন্তু এসআইতে যদি এই এককগুলো আমরা নিই, ডিএল ইকুয়াল টু মিটার, r² ইকুয়াল টু মিটার, আর এর একক যদি আমরা টেসলা অথবা ওয়েবার ইন্টু মিটার টু দি পাওয়ার -2 নিই, তাহলে আমরা এখানে মিউ নট ইকুয়াল টু 4πকে কে ইকুয়াল টু মিউ নট বাই 4π নিতে পারি। তাহলে চলো এখানে আমরা কে এর মান পুট করে দিই। এখান থেকে আমরা কে এর মান যদি নিই তাহলে কত পাবো, কে এর এখানে হবে হচ্ছে মিউ নট বাই 4π ইন্টু আই ডিএল সাইন থিটা বাই r²। তো এটাই হচ্ছে তোমাদের বায়ো-সাভার্টের যে সূত্র আছে, বায়ো-সাভার্টের সূত্রটার প্রচলিত রূপ। ঠিক আছে, এখানে কে হবে না, এখানে কে এর জায়গায় হবে ডিবি। তাহলে এখানে তোমরা লিখে দিবে বায়ো-সাভার্টের সূত্রটির প্রচলিত রূপ, লিখে দেবে বায়ো-সাভার্টের সূত্রটির প্রচলিত রূপ, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4π ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই r²। তো তোমাদের যে এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এর বায়ো-সাভার্টের সূত্রটা যেটা রয়েছে, বায়ো-সাভার্টের সূত্রটা ডিবি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4π মিউ নট ডিভাইড আই ডিএল সাইন থিটা বাই r²। এর ভেক্টর রূপ লিখতে বলেছিল, চলো এর ভেক্টর রূপ আমরা লিখব। ভেক্টর রূপ দেখো এখানে ডিএল এর যদি ভেক্টর যদি ডিএল ভেক্টর হয়, আর এখানে তো আমরা জানি আর ভেক্টর, তাহলে এখান থেকে ওটা হবে ডি বি ভেক্টর, এটা কনস্ট্যান্ট 4π ইন্টু আই ডিএল এর জায়গায় ডিএল ভেক্টর। আর এখানে দেখো সাইন থিটা থাকলে আমরা জানি যে ক্রস প্রোডাক্ট হয়। এবার ক্রস প্রোডাক্ট আমরা যদি এখানে ক্রস r², ডিএল এর সঙ্গে ক্রস প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট কি r², অর্থাৎ r² হলো তোমার কি, r² হলো তোমার আর এর যে ইউনিট ভেক্টর, এখানে যে আর আছে এর ইউনিট ভেক্টর, ইকুয়াল টু r²। ঠিক আছে, এখানে r² ডিভাইডেড বাই r²। তাহলে এটা হচ্ছে তোমাদের বায়ো-সাভার্টের সূত্রের যে, এটা হচ্ছে তোমাদের ভেক্টর রূপ।
চলো পরবর্তী যে 3 নম্বর প্রশ্নটা রয়েছে, 3 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা রয়েছে যে দুটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম লেখো, এদের ধর্মের একটি করে সাদৃশ্য এবং একটি করে বৈসাদৃশ্য লেখো। তো দেখো তোমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনেকগুলো রয়েছে, তার মধ্যে যে কোনো দুইটা নিতে পারো। অনেকগুলোর মধ্যে তোমরা রেডিও ওয়েভ মাইক্রোওয়েভও নিতে পারো, এক্স রে গামা ওয়েভও নিতে পারো, রেডিও ওয়েভ গামা ওয়েভও নিতে পারো। তো ওরা তোমাদের উপর, তোমরা কোন দুইটা নিচ্ছ। আমি শুধু তোমাদের এখানে সাদৃশ্য ওটা বলে দিচ্ছি, আর বৈসাদৃশ্যর জন্য আমি তোমাদের স্ক্রিনের উপরে দেখো একটা চার্ট দিয়ে দিচ্ছি। এখানে যে ওয়েভ লেন্থগুলো আছে সেই ওয়েভ লেন্থের পাল্লাগুলো তোমরা যেই দুইটা মুখস্থ করবে, যে কোনো দুইটা মুখস্থ করবে, ঠিক আছে। এটা আসলে 2 মার্কেরই আসবে, তো অবভিয়াসলি দুটাই দিবে, যে কোনো দুইটা তোমাদের পছন্দ মতো, যেটা তোমাদের পছন্দ হচ্ছে ওটা তোমরা মুখস্থ করে নেবে পাল্লাটা, ঠিক আছে। তার জন্য আমি এখানে পাল্লাটা লিখবো না, তোমরা যেই দুইটা নিচ্ছ তার উপরে ডিপেন্ড করবে। আমি ওখানে স্ক্রিনের উপরে তোমাদের ছকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাদৃশ্যটা বলে দিই, সাদৃশ্য কি রয়েছে। সাদৃশ্য যে কোনো দুইটা। এবার এদের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর মধ্যে সাদৃশ্য কী হয়, যে ধরো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে যার তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু ই ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ভি, আর যদি সেই তরঙ্গের গতির অভিমুখ, ঠিক আছে, তরঙ্গের গতির অভিমুখ যদি ভি ভেক্টর হয়, ঠিক আছে, তো সর্বদা এই তিনটা পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে, ঠিক আছে। এরা সবসময় পরস্পরের লম্বভাবে থাকবে, কখনো লম্ব ছাড়া অন্য কোনো কোণে এরা অ্যালাইন হবে না। অর্থাৎ সর্বদা, এটা নিচ্ছি দেখো, ঠিক আছে, যদি এটা ই হয় আর এটা যদি ভি হয়, তাহলে সর্বদা এটা তোমার বি ভেক্টর হবেই হবে। এখানে যদি সেম তোমার এখানে বি হয়, এখানে ভি হয়, তাহলে এটা ই হবে, এখানে বি, এখানে ই, এখানে বি হলে এটা ই হবে। সর্বদা এরা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন চ্যাপ্টারটা পড়েছিলে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তোমরা যে ডায়াগ্রামটা দেখেছিলে ওখানেও কিন্তু এইভাবেই ছিল। এটা যদি তোমার ই হয় আর এটা যদি বি হয়, এরা পরস্পর সর্বদা লম্বভাবে থাকবে, আর এদের গতির অভিমুখটা সর্বদা তার জন্য সামনে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এদের মধ্যে তোমরা যে কোনো দুইটা নেও না কেন, এটাই হবে এদের মধ্যে সাদৃশ্য। আর বৈসাদৃশ্যের জন্য আমি যেটা বললাম, যে এদের যে ল্যামডা বা ওয়েভ লেন্থ হয়, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা এদের ভ্যারি করে, অন্যান্য অনেক ক্ষেত্রে ভ্যারি করে। যেমন এক্স রের ক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্য যে পাল্লাটা থাকে 10⁻⁸ মিটার থেকে 10⁻11 মিটার, ওখানে তোমার গামা রে তোমার স্টাডি হয় 10⁻11 থেকে। তো অনেকগুলো ভ্যারি করে, ঠিক আছে। তো এখানে আমি ছকটা তোমাদের দিয়ে দিলাম, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা এখান থেকে যে কোনো দুইটা তোমাদের ইচ্ছা মতো তোমরা মুখস্থ করে নেবে। আমি বলবো যে তোমরা সবগুলোই মুখস্থ করে রাখবে, কারণ স্পেসিফিক কোনো একটা তোমাদের যদি তুলে দেয় তখন তোমরা ওটার অ্যান্সার করতে পারবে। চলো তোমাদের যে পরবর্তী 4 নম্বর কোশ্চেন রয়েছে, সেই 4 নম্বর কোশ্চেন তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, যেখানে বলা রয়েছে ইউরেনিয়াম-238 পরমাণুর তেজস্ক্রিয়তার জন্য এটি Pb206 পরমাণুতে পরিণত হলে কটি আলফা কণা এবং কটি বিটা কণা নিঃসৃত করে। ইউরেনিয়াম-238 এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 92 ও 82। তো চলো এখানে আমাদের দেওয়া হচ্ছে ইউরেনিয়াম-238 তেজস্ক্রিয়তার জন্য পরিণত হচ্ছে তোমার Pb206, ঠিক আছে। আমাদের এর পারমাণবিক সংখ্যা দিয়ে দেওয়া রয়েছে, পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে 92 আর দেওয়া রয়েছে, ঠিক আছে, 82, 92 থেকে 82 দেওয়া রয়েছে। আমাদের বলতে বলেছে এখানে আলফা অ্যান্ড বিটা কণা বের হয়েছে। তো আলফা ডিকে আর বিটা ডিকে, তো ঠিক আছে। আলফা কণা তোমরা জানো যে আলফা কণা যখন একটি আলফা কণা বের হয়, আলফা কণা একটি যখন তেজস্ক্রিয়তার জন্য একটি আলফা কণা বেরিয়ে চলে যায়, তখন তার জন্য তার যে ভর সংখ্যা A-4 অর্থাৎ 4, ভর সংখ্যা কিন্তু তার 4 কমে যায়, এবং তার যে পারমাণবিক সংখ্যা জেড আছে তার পারমাণবিক সংখ্যা 2 কমে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আলফা ডিকের জন্য। আলফা ডিকের জন্য এই শর্তটা প্রযোজ্য, এটা হয়। আর তোমার একটি বিটা কণা বেরিয়ে যাওয়ার জন্য তোমার এর ভর সংখ্যা কোনোরূপ পরিবর্তন হয় না, ভর সংখ্যা
আনচেঞ্জড থাকে, কিন্তু এর জেড অর্থাৎ পারমাণবিক সংখ্যা যে আছে, জেড পারমাণবিক সংখ্যা সর্বদা 1 বৃদ্ধি পাবে। ঠিক আছে, একটা আলফা কণা বেরিয়ে গেলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, কিন্তু ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না, এটা অপরিবর্তিত থাকে। কিন্তু ওই জায়গায় আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 কমে এবং পারমাণবিক সংখ্যা তোমার 2 কমে যায়। আমরা এখান থেকে সবার প্রথমে আলফা ডিকের মান বার করছি। তাহলে চলো আমরা মনে করছি যে টোটাল এক্সটি আলফা কণা নিঃসৃত হয়েছে এবং ওয়াইটি বিটা কণা নিঃসৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটি আলফা কণা নিঃসৃত হওয়ার জন্য কত কমছে, 4 কমছে। তাহলে এক্সটি আলফা কণা নিঃসৃত হওয়ার জন্য কত কমবে, 4x কমবে। 4x ইকুয়াল টু এখানে টোটাল ভর সংখ্যা কত, এখানে ভর সংখ্যা কত কমেছে, এখানে ভর সংখ্যা কমেছে হচ্ছে ভর সংখ্যা কমেছে 238 থেকে 206। তাহলে 4x ইকুয়াল টু তোমার হচ্ছে 32, 4 8 32, x ইকুয়াল টু তোমার 8, অর্থাৎ টোটাল 8টি আলফা কণা নিঃসৃত হয়েছে। ঠিক আছে, এবার এখানে তাহলে এখান থেকে দেখো, এবার আমরা এখান থেকে বিটা কণা নিঃসৃত কতটা হয়েছে ওটা বার করবো। এবার বিটা কণা নিঃসৃত হওয়ার জন্য দেখো আমাদের বিটা কণা নিঃসৃত হলে তো ভর সংখ্যা কোনোরূপ পরিবর্তন ঘটে না, তাহলে ভর সংখ্যার কনসেপ্ট দিয়ে তো বের করতে পারবো না। আমরা এখানে পারমাণবিক সংখ্যা, যেহেতু পারমাণবিক সংখ্যা পরিবর্তন ঘটে 1 বৃদ্ধি পায়, ওটা দিয়ে বের করবো। ঠিক আছে, তো ওটা দিয়ে বার করার জন্য আবার তোমরা দেখো এখানে যখন একটা আলফা কণা বৃদ্ধি পায়, মানে একটা আলফা কণা যখন বেরিয়ে যায়, তখন এখানেও কিন্তু তোমার পারমাণবিক সংখ্যা 2 কমে যায়। তো ঠিক আছে, তো এখান থেকে দেখো এখানে একটা আলফা কণা নিঃসৃত হলে তোমার একটা আলফা কণা নিঃসৃত হলে 2 কমছে। তাহলে এক্সটি যখন নিঃসৃত হয়েছিল কত কমবে, 2x কমবে। ঠিক আছে, এবার বিটা কণার ক্ষেত্রে একটা যখন তোমার কমছে, ঠিক আছে, একটা তোমার বিটা কণা যখন নিঃসৃত হচ্ছে, তখন এখানে তোমার পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাচ্ছে। ওয়াইটি বিটার সংখ্যা যদি হয়, তাহলে y 1 × 1 মাইনাস 1 × y, আলটিমেটলি y হবে ইকুয়াল টু 92 মাইনাস 82। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো তোমরা এখানে যেহেতু মানে ভর সংখ্যা কোনোরূপ পরিবর্তন হবে না, তাই কোনোরূপ ভর সংখ্যার কনসেপ্ট দিয়ে এটা বার করা যাবে না, পারমাণবিক সংখ্যা দিয়ে বের করতে হবে। কিন্তু পারমাণবিক সংখ্যা শুধুমাত্র যে পারমাণবিক সংখ্যা বিটা কণা নিঃসৃত হচ্ছে তার জন্য তো নয়, আলফা কণা নিঃসৃত হলেও পারমাণবিক সংখ্যা মানে পরিবর্তিত হচ্ছে। তার জন্য এখানে আমরা পারমাণবিক সংখ্যার আলফা কণা আর বিটা কণা দুইটাই আমরা এখানে উল্লেখ করেছি। আমরা আগেই এক্স এর মান বার করে রেখেছি, তাহলে এখানে আমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো এখানে আবার কী হয়েছে, 2x মাইনাস y ইকুয়াল টু 10। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে কত আছে, এখানে 2 × 8 প্লাস y ইকুয়াল টু 10 মাইনাস অফ y ইকুয়াল টু 10 মাইনাস 16, y ইকুয়াল টু 6। তাহলে আমাদের বিটা কণা আমরা বিটা কণা কটা পেলাম, বিটা কণা অর্থাৎ 6টি বিটা কণা নিঃসৃত হয়েছে। তো চলো পরবর্তী তোমাদের যে 5 নম্বর কোশ্চেনটা রয়েছে, 5 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার, যদি সেটির পাল্লার সীমানা দ্বিগুণ করা হয় তবে টাওয়ারের উচ্চতা কতটা বাড়াতে হবে। এটা হচ্ছে তোমাদের লাস্ট চ্যাপ্টারে যেটা কমিউনিকেশন সিস্টেম আছে, ওই চ্যাপ্টারের প্রশ্ন। তো চলো এটা কীভাবে হবে দেখে নিই। পাল্লার সীমানা যদি আমরা ডি ধরি, তাহলে আমরা কমিউনিকেশন সিস্টেমের একটা ফর্মুলা জানি, যে কমিউনিকেশন সিস্টেমে ছিল ডি ইকুয়াল টু √2h/r, যেখানে তোমার এইচ হচ্ছে যে টাওয়ার দিয়েছে, টাওয়ারের উচ্চতা, আর যেখানে আর হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ, আর্থ রেডিয়াস। ঠিক আছে, শর্টকাটে লিখে দিলাম আর্থ রেডিয়াস।
এটা তোমরা দুইভাবে করতে পারো, একটা হচ্ছে ভ্যালু পুট করে, আর অথবা এইভাবেও করা যাবে। দেখো আমি বলে দিচ্ছি, এখানে আর হচ্ছে তোমাদের একটা, আর হচ্ছে কনস্ট্যান্ট, এটা পরিবর্তিত হবে না। অবভিয়াসলি আর্থের রেডিয়াস পরিবর্তনশীল নয়, আর্থের রেডিয়াস যতটা ততটাই। দুইয়ের একটা ফিক্সড ভ্যালু আছে, দুইয়ের একটা কনস্ট্যান্ট। তো আমরা এখানে ডি এখানে কনস্ট্যান্ট, এই দুটাকে তুলে একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে নিতে পারি, এইচ, অর্থাৎ ডি ভেরিজাজ এইচ। তো এখানে দেখো তোমাদের প্রশ্নে বলে রয়েছে ডিকে যদি আমরা দ্বিগুণ, অর্থাৎ পাল্লার সীমানা যদি আমরা দ্বিগুণ করি, তাহলে আমাদের এইচ কতটা পরিবর্তন করতে হবে। তো দেখো এটাকে যদি আমরা দ্বিগুণ করি, এখানে যদি ডি এর জায়গায় আমরা 2d নিই, তাহলে ভেরিজাজ এখানে 2 ইন্টু এইচ করতে হবে। যদি আমরা 2d ভেরিজাজ, এটাকে 2টাকে যদি ভিতরে নিই, তাহলে কত হচ্ছে 4h। তাহলে এখানে দেখো, এখান থেকে স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে যদি আমরা ডি কে দ্বিগুণ 2x করি, তাহলে আমাদের এইচকে এখানে 4x করতে হচ্ছে, ঠিক আছে, 4x করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা মানে একটা রিলেশন পেয়ে গেলাম যে ডিকে যদি আমরা দ্বিগুণ বৃদ্ধি করি, তাহলে আমাদের এইচকে 4 গুণ বৃদ্ধি করতে হবে। আমরা যদি ডি ভেরিজাজ রুট আন্ডার এইচ, যেখানে ডিকে যদি আমরা 2x বৃদ্ধি করি, তাহলে এটা আমাদের 4x বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা দ্বিগুণ বৃদ্ধি করেছি, তাহলে আমাদের এখানে এইচ ইকুয়াল টু কত হবে, 4 ইন্টু প্রথমে কত ছিল 120, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 480। এখানে আমাদের বৃদ্ধি বার করতে বলেছে, তো চলো বৃদ্ধিটা এবার বার করে নিই। তাহলে বৃদ্ধি বা উচ্চতা বৃদ্ধি টাওয়ারের যে উচ্চতা বৃদ্ধি হবে, উচ্চতা 480 মাইনাস 120, তাহলে হবে ওটা হচ্ছে 360 মিটার। এটাই হবে তোমাদের অ্যান্সার। তো চলো পরবর্তী তোমাদের যে অথবার প্রশ্নটা রয়েছে, অথবার প্রশ্নটা কী আছে দেখিনি, তোমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে অ্যাম্প্লিটিউড মডুলেশন তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গচিত্র অঙ্কন করো আর মডুলেশন সূচকের রাশিমালাটি লেখো। তো ঠিক আছে, সবার প্রথমে চলো আমরা ছবিটা এঁকে নিই। তো দেখো এটা যে তোমাদের রয়েছে, এটাই হচ্ছে তোমাদের অ্যাম্প্লিটিউড মডুলেশনের যে চিত্র। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, আসতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তো এটা ভালো করে তোমরা দেখে নাও। আর এর পরবর্তী তোমাদের যেটা বলেছে মডুলেশন সূচকের রাশিমালা। তো চলো পরবর্তী মডুলেশন সূচকের রাশিমালাটা আমরা দেখে নিই, কী বলেছে। মডুলেশন সূচক। তো মডুলেশন সূচকের রাশিমালা কী হবে, মডুলেশন সূচক তোমাদের হয় বিটা ইকুয়াল টু কে ইন্টু ইউ0 বাই ভি0, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মডুলেশন সূচকের রাশিমালা। এবার এখানে যে কে রয়েছে, কে একটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি কে কি, কে ইকুয়াল টু তোমার হচ্ছে ধ্রুবক। এখানে যে ইউ0 রয়েছে, এটা হচ্ছে তোমার ইনফরমেশন, অর্থাৎ যেটা তোমার তথ্য সংকেত, ওই তথ্য সংকেতের বিস্তার, তথ্য সংকেতের বিস্তার, এবং ভি0 ক্যারিয়ার ওয়েভ বা তোমাদের যেটা বাহক তরঙ্গের বিস্তার, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের রাশিমালা, আর এটা হচ্ছে তোমাদের চিত্র। তাহলে তোমাদের এখানে 2 মার্কের যে প্রশ্নগুলো আছে, 2 মার্কের প্রশ্নগুলো শেষ হলো। তো চলো এবার আমরা তোমাদের যে গ্রুপ, মানে সেকশন 2 এরই যে গ্রুপ এ এর তোমাদের যে 1 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, সেই 1 মার্কের প্রশ্নগুলো তাড়াতাড়ি দেখে নিই। ওটাতে বেশিক্ষণ সময় লাগবে না, শুধু এক কথায় উত্তর হবে ওটা। তো চলো ওটা তাড়াতাড়ি দেখে নাও। তো চলো এবার সেকশন 2 গ্রুপ এর তোমাদের যে 1 মার্কের কোশ্চেনগুলো আছে, সেটা তাড়াতাড়ি দেখে নিই। কী বলেছে তোমাদের যে প্রথম কোশ্চেন কী রয়েছে, তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেখানে বলা রয়েছে 50 হার্জ কম্পাঙ্কের একটি তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পর পর সরবরাহের অভিমুখ উল্টে যায়, ঠিক আছে। এটা তোমাদের এসির কোয়েশ্চেন। এখানে তোমাদের পর্যায়কাল বা টি বার করতে বলেছে। তোমাদের এখানে এফ দিয়ে দিয়েছে, দেখো 50 হার্জ, ঠিক আছে। তো সবার প্রথমে আমি তোমাদের এসি বা এসিতে তোমরা কি দেখেছো, এসির তোমরা জানো যে এসি তরঙ্গ একটা সাইনোসাইডাল ওয়েভ তৈরি করে, অর্থাৎ সাইন ওয়েভ একটা তৈরি করে। আর সাইন ওয়েভ সর্বদা এক পর্যায়কাল, মানে এখানে টি, এটা হচ্ছে T/2, ঠিক আছে। তো দেখো
এক পর্যায়কাল অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গ যখন গঠন করছে, একটা পূর্ণ তরঙ্গ গঠন করার জন্য কিন্তু একবার পজিটিভ, অর্থাৎ এই দেখো একটা অভিমুখ, আর যখন t/2 পরিবর্তন করবে তখন এর কিন্তু অভিমুখ পরিবর্তন হবে। অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গ গঠন করার জন্য সাইনোসয়েডাল ওয়েভের কিন্তু তোমার দুইবার নিজের অভিমুখ পরিবর্তন হয়। এই কনসেপ্টের উপরই আমরা এখন বার করবো। এখানে আমাদের বলেছে একবার পরিবর্তন, মানে t/2 এর জন্য বার করতে বলেছে, পর্যায়কাল আমাদের t/2 এর জন্য বার করতে বলেছে। তো এখান থেকে আমরা কি পাবো দেখো, t এর আমরা জানি 1/f, তাহলে t = 1/50 হার্জ। আর আমাদের এখানে t/2 এর জন্য বার করতে হবে, কারণ প্রত্যেক t/2 টাইম পর তো এটা নিজের অভিমুখ পরিবর্তন করছে। তাহলে ওখান থেকে আমরা কী পাবো, t/2 = 1/2 × 50, তাহলে এখানে হবে 100, সরি এখানে t হবে, তাহলে t/2 = 0.01 সেকেন্ড। তাহলে প্রত্যেক 0.01 সেকেন্ড পর তোমাদের যে কোশ্চেনে দিয়েছে 50 হার্জ যে কম্পাঙ্কের যে তড়িৎ সরবরাহ লাইনে বলেছে কত, তো এর জন্য প্রত্যেক 0.01 সেকেন্ড পর পর সে তার অভিমুখ পরিবর্তন করবে, সে অভিমুখ পরিবর্তন ঠিক আছে, অভিমুখ পরিবর্তন করবে। অথবা এটা তোমরা সিম্পল ঐকিক নিয়মে বার করতে পারো। দেখো পর্যায়কালের সংজ্ঞা তোমরা কি জানো, যে সময়ে একবার একটা পূর্ণ তরঙ্গ গঠিত করে তাকে তার পর্যায়কাল বলে। আর তোমরা ফ্রিকোয়েন্সির সংজ্ঞা তোমরা কি জানো, যে একক সময়ে মানে 1 সেকেন্ডের মধ্যে যতবার একটা পূর্ণ তরঙ্গ গঠন করে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। মানে এখানে 50 হার্জ, তাহলে 50 হার্জ অর্থাৎ 1 সেকেন্ডে এখানে কত, 1 সেকেন্ডে কটা পূর্ণ তরঙ্গ গঠিত হচ্ছে, 1 সেকেন্ডে তোমার 50টি পূর্ণ তরঙ্গ গঠিত হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম যে এখানে আবার আমরা দেখলাম যে কি একটা পূর্ণ তরঙ্গ গঠন করার জন্য কতবার এখানে পরিবর্তন করছে, দুইবার অভিমুখ পরিবর্তন করছে। তো ঐকিক নিয়মের মাধ্যমেও তোমরা এটা খুব সহজেই করতে পারবে। তো এখানে ফর্মুলা ভুলে যায়, ঐকিক নিয়মের সাহায্যে তোমরা এটা খুব ইজিলি এটা করতে পারবে। দেখো এখানে কি আছে, 50টি পূর্ণ তরঙ্গ গঠিত করছে, একটি পূর্ণ তরঙ্গের জন্য দুইবার অভিমুখ পরিবর্তন হয়, তাহলে 50টির জন্য কবার অভিমুখ পরিবর্তন হবে, 100 বার পরিবর্তন হবে। ঠিক আছে, এবার এখানে ফ্রিকোয়েন্সি সংখ্যা থেকে আমরা কি জানলাম, যে 1 সেকেন্ডে যতটি পূর্ণ তরঙ্গ গঠন করে তাই হলো তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এখানে তাহলে এখানে কি 100 বার, মানে 100টি বলছি 100 বার অভিমুখ পরিবর্তন করছে কত, 1 সেকেন্ডে। তাহলে একবার অভিমুখ পরিবর্তন করবে কত সেকেন্ডে, 1/100 = 0.01 সেকেন্ডে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো চলো পরবর্তী তোমাদের যে অথবার প্রশ্নটা রয়েছে, অথবার প্রশ্ন কী দেওয়া রয়েছে দেখিনি। অথবার প্রশ্নতে তোমাদের বলেছে কোন ভৌত রাশির একক ওয়েবার × m⁻² এবং এটি স্কেলার না ভেক্টর। তো এখানে বলেছে ওয়েবার × m⁻²। তো এটা তোমরা সবাই জানো এটা কিসের একক, এটা হচ্ছে তোমাদের যে চৌম্বক ক্ষেত্র বি এর একক হচ্ছে তোমার ওয়েবার × m⁻²। আর চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে সর্বদা একটি ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি চৌম্বক ক্ষেত্র। তো চলো এবার তোমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, পরবর্তীটা প্রশ্ন দেখে নিই। তো চলো এবার তোমাদের যে পরবর্তী 2 নম্বর প্রশ্নটা রয়েছে, 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন তোমাদের বলা হয়েছে যে একটি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ ওই বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক বলরেখার সম্পর্ক কী হবে। তো দেখো এখানে আমি নিচ্ছি, এখানে আমি চৌম্বক বলরেখা পাস অন করছি, চৌম্বক বলরেখা যাচ্ছে, এখানে কোনো একটা বিন্দুতে বি এর অভিমুখ কোথায় হবে। তো এর সম্পর্ক বলরেখার যে সম্পর্কটা হবে, তো তোমাদের হবে এটা সিম্পল, যে সর্বদা যে বলরেখাগুলো যেই অভিমুখে যাচ্ছে, বলরেখাগুলোর অভিমুখ আর এই যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এটা সর্বদা সেম হবে। অর্থাৎ তোমাদের যেখানে উত্তরটা হবে, উত্তরটা তোমরা লিখবে যে চৌম্বক ক্ষেত্র বি চৌম্বক বলরেখা এর অভিমুখ বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে, এটাই হচ্ছে এদের দুজনের মধ্যে সম্পর্ক।
চলো এবার তোমাদের যে পরবর্তী যে এর অথবার প্রশ্নটা রয়েছে, অথবার প্রশ্নটা দেখে নিই। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যেখানে বলা রয়েছে একটি এল দৈর্ঘ্যের সরল পরিবাহীকে বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে ভি ভেগে চালনা করলে পরিবাহী দুটির প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে। তো ঠিক আছে, আমাদের এখানে কী কী দেওয়া রয়েছে দেখে নিই। গিভেন রয়েছে তারের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া হয়েছে কত এল, চৌম্বক ক্ষেত্র দেওয়া রয়েছে, চৌম্বক ক্ষেত্র তোমাদের দেওয়া রয়েছে বি, আর বেগ দেওয়া রয়েছে সমকোণে ভি বেগে চালনা করছে। ঠিক আছে, ভি বেগে চালনা করছে। তাহলে এর যে বলেছে, এর কি বলেছে বার করতে এখানে, হ্যাঁ তড়িৎচালক বল, তড়িৎচালক বল যদি ই হয় তাহলে এখানকার ফর্মুলা তোমরা জানো, ই ইকুয়াল টু বিভিএল বা বিএলভি, এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো এবার তোমাদের পরবর্তী 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 3 নম্বর প্রশ্নটা দেখিনি। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরকে পরিবর্তিত হয়। সেমিকন্ডাক্টর থেকে এটা তোমাদের প্রশ্নটা রয়েছে যে বলেছে। তো সিম্পল এটা 0 কেলভিন উষ্ণতায়, 0 কেলভিন বা পরম শূন্য যে উষ্ণতা থাকে, কোন মানে পরম শূন্য তাপমাত্রা বা 0 কেলভিনে তোমাদের অর্ধপরিবাহীগুলি অন্তরকে পরিবর্তিত হয়ে যায়। তো এটাই তোমাদের তোমরা লিখে দিবে, আমি লিখছি না, তোমরা লিখে দিবে 0 কেলভিন অথবা পরম শূন্য তাপমাত্রায় কোনো অর্ধপরিবাহী অন্তরকে পরিবর্তিত হয়। তো চলো এবার আমরা পরবর্তী তোমাদের যে 4 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, 4 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই কী বলা রয়েছে। 4 নম্বর কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে কোন শর্তে একটি উত্তল লেন্সের যে কোনো দুটি অবস্থানের জন্য কোনো বস্তুর পর্দার উপরে সর্বদা সদ্বিম্ব গঠিত হবে। তো তোমরা এটা হচ্ছে তোমাদের লেন্স থেকে প্রশ্নটা রয়েছে। লেন্সের ওখানে তোমাদের একটা পয়েন্ট আছে, উত্তল লেন্স এর সদ্বিম্ব গঠনের কতগুলি শর্তাবলী তোমাদের ওখানে দেওয়া রয়েছে। টোটাল ওখানে 3টা শর্ত দেওয়া হয়েছে, যেখানে তোমাদের বলা হবে যে বিভিন্ন অবস্থানের জন্য যে লেন্সের তোমাদের কখন কখন একটা পর্দায় সদ্বিম্ব আর কখন অসদ্বিম্ব তৈরি হবে। তো যখন দেখো পর্দার দূরত্ব, পর্দা থেকে যদি বস্তুর দূরত্ব যদি ডি হয়, পর্দা থেকে বস্তুর দূরত্ব ডি হয় তাহলে, আর ফোকাস দূরত্ব যদি এফ হয়, তাহলে যখন তোমার ডি গ্রেটার দেন 4F হবে, তখন একটা শর্ত হচ্ছে তখন এর পর্দার উপরে সদ্বিম্ব গঠিত হবে, সদ্বিম্ব গঠিত হবে। আর যদি ডি ইকুয়াল টু 4F, তো সেই ক্ষেত্রেও এখানে সদ্বিম্ব গঠিত হবে। কিন্তু ডি যদি লেস দেন 4F হয় তাহলে কিন্তু এখানে সদ্বিম্ব গঠিত হবে না। অর্থাৎ তোমাদের এখানে যে প্রশ্ন রয়েছে এটার উত্তর হবে এটা, অর্থাৎ ডি গ্রেটার দেন যদি 4F হয় তাহলে পর্দার উপরে সদ্বিম্ব গঠিত হবে, গঠিত হবে। অর্থাৎ ন্যূনতম দূরত্ব তোমাদের এখানে, দেখো যদি ইকুয়াল টু হয় তবু কিন্তু গঠিত হচ্ছে, অর্থাৎ ন্যূনতম দূরত্ব তোমাদের 4F হতেই হবে, না হলে পর্দার উপরে কোনো রকমভাবে সদ্বিম্ব গঠিত হওয়া সম্ভব নয়। আমি তোমাদের এটার রিলেটেড যে 3টা অ্যাপ্লিকেশন রয়েছে তোমাদের স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক সময় এটা তোমাদের কিন্তু বড় কোশ্চেনেও চলে আসতে পারে, যেখানে তোমাদের বলবে এই শর্তগুলো পুরো প্রমাণ করে থাকো। তো তোমরা এটা ভালো করে দেখে নিয়ে ভালো করে পরীক্ষার জন্য এটা প্রিপেয়ার করে নেবে। এখনও তোমাদের হাতে সময় আছে ভালো করে এটা প্রিপেয়ার করে নেওয়ার জন্য। তোমাদের যে পরবর্তী অথবার প্রশ্নটা রয়েছে, অথবার প্রশ্নটা দেখে নাও, যেখানে বলা রয়েছে সূর্যরশ্মি, সোডিয়াম আলো এবং গাড়ির হেডলাইট এদের মধ্যে কোনটি বা কোনগুলি সমবর্তিত। তো এটার উত্তর হবে, তোমরা অবভিয়াসলি এটা জানো, এটির মধ্যে এটি সমবর্তিত আলো নয়, তাহলে এটার উত্তর হবে কোনোটি নয়। ঠিক আছে, তো দ্যাটস ইট। এখানে আমাদের আজকের ভিডিও শেষ হলো। আমরা এখানে দেখো, আমরা 2019-এর সমস্ত 1 মার্কের কোশ্চেন কমপ্লিট করলাম, 2 মার্কের কোশ্চেন কমপ্লিট করলাম। এবার নেক্সট যে ভিডিওটা আসবে, নেক্সট ভিডিওটা তোমরা কমেন্ট সেকশনে বলবে যে আমি 2019-এর তোমার 3 মার্কের যে 3 মার্কের কোশ্চেনগুলো আছে ওগুলোকেই কন্টিনিউ করব, অথবা তোমরা চাও যে সবার প্রথমে তোমাদের 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো শেষ হয়ে যাক, যাতে তোমরা মানে
কী হবে 1 মার্ক 2 মার্কের কোশ্চেনগুলো যদি তাড়াতাড়ি শেষ হয় তাহলে তোমরা তোমাদের যেহেতু এক্সাম সামনে, তো তাহলে ম্যাক্সিমাম তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য প্রিপেয়ার হয়ে যাবে তোমাদের সম্পূর্ণ এমসিকিউগুলোর, মানে এমসিকিউ আর এসিকিউ আর 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর জন্য। তো তোমরা অবশ্যই এটা কমেন্ট সেকশনে বলবে যে আমি এর পরবর্তীতে কোন ভিডিও আপলোড করব, না আমি দুটাই একসঙ্গে কন্টিনিউ করব, তো ওটা তোমরা বলে দেবে। তো হ্যাঁ, তো দ্যাটস ইট, দেখা হচ্ছে তাহলে তোমাদের পরবর্তী ভিডিওতে।